আচ্ছা, আজকে তো প্রিপোজিশন তাই না? একটা না কাজ বলায় 1 ঘন্টাতে ঘুমাইতেও পারতো না, একটা যাইতেও পারতো না, দেখতে দেখতে কাম করে ব্যস্ত। আজকে 19 নাম্বার ক্লাস তাই তো? হুম। সবাই তাহলে বইতে চলে আসেন, 142 নাম্বার পেজে চলে আসেন সবাই। তোমার আকাশ যেন চাঁদ উঠেছে। স্যার আমার বইয়ে তো 143-44 পেজে নাই। একটু আগের জন্য উল্টান দেখান তো। নাই স্যার, পুরোটাই উল্টাইছি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন যে আপনাদের মধ্যে কেউ একজন মেসেঞ্জারে একটু ছবি তুলে দিবেন, দেন তাহলে কে দিবেন? ইব্রাহিম সাহেব দিবেন নাকি? আচ্ছা স্যার, ঠিক আছে দেব। তুমি একটু মেসেঞ্জারে দিয়ে দেন 42-43। অন্যগুলো আছে? হ্যাঁ স্যার, বাকিগুলো না আছে। আচ্ছা, ওগুলো নিয়ে আপনি একটু ফোনে সেভ করে রাখেন। ওকে স্যার। আচ্ছা, তো আর 1 মিনিট আমরা দেখি, 9:09 বাজে, 10-এ আমরা শুরু করে দিব। নন্দে কথা আরো জয়েন করবেন আর কি, কারণ প্রিপোজিশন তো এটা শুরুর থেকে কিছু কথা শোনাই ভালো। চাঁদেরই মতো 1, 2, 18, 17 জন। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি। সাধারণত আমরা প্রিপোজিশনের যে বিষয়টা, অনেক সময় যেরকম মনে হয় যে এরকম হওয়া উচিত, কখনো কখনো এরকম কিন্তু হয় না। এই জন্য প্রিপোজিশনটা একটু জটিল। ধরেন আমরা তো নরমালি বাউট বলি। বাউট মানে কি বলেন তো? বাউট অ্যাবাউট মানে কি? সম্বন্ধে সম্পর্কে। সম্পর্কে। যদি মনে করেন অ্যাবাউট মানে সম্পর্কে, এখন যদি বলি ইট ইজ অ্যাবাউট, ধরেন কত 9-10 PM, অথবা ইট ইজ অ্যাবাউট 9 PM, যদি এইভাবে বলি। খেয়াল করেন, এখন প্রায় 9টা বাজে, এখানে কিন্তু অ্যাবাউট মানে কিন্তু সম্পর্কে না, তাই না? ইট ইজ অ্যাবাউট। আবার যদি বলেন আই ওয়ারি অ্যাবাউট ইউ, আমি তোমাকে নিয়ে শঙ্কিত, এখানে কিন্তু আপনার সম্পর্কে কিন্তু আসতেছে না, ঠিক আছে? আই ওয়ারি অ্যাবাউট ইউ, এরকম কিছু ঝামেলা আছে। আবার যদি আপনাদের বলা হয় তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন, এটা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলবেন ইংলিশে? তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন। বলেন তো কি বলবেন ইংলিশে? মোসাম্মদ হেনা, বলেন তো কি বলবেন? তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন। কি কেউ বলছেন না কেন? About your congratulation for your success. রাইট, কংগ্রাচুলেশন ফর ইওর সাকসেস, তাই না? ঠিক আছে, নরমালি কিন্তু আমরা এইভাবেই বলবো, আমিও বলবো, ঠিক আছে, কংগ্রাচুলেশন ফর ইওর সাকসেস। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। প্রিপোজিশন এখানে ফর ব্যবহার করা যাবে না, এখানে আপনাকে বলতে হবে কংগ্রাচুলেশন অন ইওর সাকসেস, ঠিক আছে? কংগ্রাচুলেশনস অন ইওর সাকসেস, এখানে ফর বলা যাবে না। এই জন্য প্রিপোজিশনে আরো কিছু ঝামেলা আছে। আবার মনে করেন এরকম যদি বলি যে পান্না আক্তার ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? পান্না আক্তার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্র বা ছাত্র, ঠিক আছে, বা ছাত্রী। আবার যদি বলি পান্না আক্তার ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অন আর্থ, যখন আমি আর্থ বলবো তখন আমাকে বলতে হবে অন, যখন ওয়ার্ল্ড বলবো তাহলে আমাকে বলতে হবে ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ইন দ্য ওয়ার্ল্ড, অন আর্থ। আর্থ বললে অন আর্থ, আর ওয়ার্ল্ড বললে ইন দ্য ওয়ার্ল্ড, মানে এরকম কিছু ঝামেলা কিন্তু আছে। এই জন্য প্রিপোজিশনে যখন যেটা মনে হয় যেটা হতে পারে, আসলে কিন্তু ওটা হয় না।
তো যাই হোক, প্রথমে আপনারা একটু বইতে দেখেন অ্যাবাউট নিয়ে কিছু আছে সামনে 142, এটা একটু সবাই একটু পড়েন। অ্যাবাউটটা সবাই আগে পড়েন। বুঝতে সমস্যা আছে কোথাও অ্যাবাউট নিয়ে? আচ্ছা, অ্যাবাউট নিয়ে যদি সমস্যা না থাকে আপনার পরেরটা দেখেন, বাই, বিসাইড, নেক্সট টু। বাই মানে কিন্তু পাশে, কিন্তু বাইয়ের কিন্তু আরো অর্থ আছে। কিরকম অর্থ আছে? ধরেন বাই মানে হচ্ছে ধরেন এরকম, আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে গিয়েছিলাম। এভাবে বলতে পারি, রাইস ইজ ইটেন বাই মি। আবার ধরেন হ্যামলেট, হ্যামলেট বাই উইলিয়াম শেক্সপিয়ার। আবার যদি বলি সিট বাই মি প্লিজ, সিট বাই মি, দেখেন বাইয়ের কয়টা অংশ অর্থ চলে আসতেছে, খেয়াল করছেন? এটা একটা বইয়ের নাম, যেহেতু বই, এটা আমরা এটা ইটালি করবো আর কি, ঠিক আছে? ঠিক আছে, এই চারটা একটু দেখেন। চারটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখেন। বাইয়ের ব্যবহার কিন্তু, অথচ দেখেন বাইয়ের কিন্তু কত রকম ব্যবহার। এই প্রিপোজিশনের ঝামেলাই হচ্ছে এটা, যে বাই দিয়ে অনেকভাবে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা স্যার, সিট বাই মি কি আমার পাশে বসা? হ্যাঁ, সিট বাই মি মানে বসা, বা সিট বিসাইড মি মানে বসা, বা সিট নেক্সট টু মি মানেও বসা, আমার পাশে বসো। এই জন্য এটা, এই অংশটা দেখেন, বাই, বিসাইড, নেক্সট টু, এটা একটু দেখেন। আবার বিসাইডস এর একটা ব্যবহার আছে, দেখেন। আচ্ছা, বিসাইড আর বিসাইডস, এই দুটার পার্থক্য বলেন তো। বিসাইড মানে কি আর বিসাইডস মানে কি? বিষয় দেখবেন বিসাইডস, ছাড়াও আচ্ছা, বিসাইডস মানে, এখন বিসাইডস আর এক্সেপ্ট, এটা মানে কি বলেন? স্যার প্রত্যাশা এক্সপেক্ট জি না, এটা সারা আর কি। দুই দুই সারার মধ্যে পার্থক্য কি? দুইটাই মানে সারা। এখন কোন সারা কোন কি? এটা কোন সারা? এছাড়া বিসাইডস কোন ছাড়া আর এক্সেপ্ট কোন ছাড়া? তুলনায় ছাড়াও। আর সেকেন্ডটা হচ্ছে এক্স, মানে এটা একটা থেকে আরেকটার পৃথক এরকম। না, এরকম কিছুই না। যে বলতে পারবেন তাকে দিব 1000। যে বলতে পারবেন তার হচ্ছে 1000। 1000 থ্যাঙ্কস ওটা সারাস থাকুক, আগে চেষ্টা করে। পারলেন না, না? তাহলে আমি বলি,
বিসাইডস হচ্ছে এরকম, ধরেন এরকম, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, শহরত আছে, আর আছে তুমি। এটা কি বিসাইডস? ঠিক আছে, আমার আছে, আছে বাড়ি বাড়ি আছে, ধন আছে, শহরত আছে, শুধু তুমি নেই। এটা হচ্ছে অ্যাকসেপ্ট। বলেন কি বুঝলেন? স্যার বুঝলাম না হলো তো শুধু তুমি নেই, একটা ক্যালেন্ডার করে দিয়েছেন। সবই আছে, খালি তুমি নাই। এটা অ্যাকসেপ্ট। আর বিসাইডস হচ্ছে তুমিও, টাকা পয়সাও আছে, তুমিও আছো, সবই আছে। এটা ছাড়া ওইটা আছে, তার মানে এটা হচ্ছে বিসাইডস। ঠিক আছে, বিসাইডস হচ্ছে এটাও আছে, ওইটাও আছে, আর অ্যাকসেপ্ট হচ্ছে একটা না বোধকের কারণে এক্সেপ্ট, অ্যাকসেপ্ট। হ্যাঁ, আর সবগুলো হচ্ছে পজিটিভ থাকার কারণে বিসাইডস। বিসাইডস। হ্যাঁ, এখন বইতে বিসাইডসটা একটু দেখেন, বিসাইডস এর পার্টটা একটু দেখেন বইতে, এক্সাম্পলস গুলো। স্যার 20 টাইটার এক্সেপ্ট একবার বুঝালে ভালো হতো, আমি না বুঝতে পারছি না। কি বুঝেন না? স্যার আপনি যে বলেন আমার টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু আচ্ছা ইব্রাহিম, তুমি নাই। পান্না কি বুঝান তো ইব্রাহিম, কোনটা আছে বিসাইডস আর কোনটা অ্যাকসেপ্ট? অন্যরা তো বুঝছেন, দেখি কেমন বুঝছেন, পান্নাকে বুঝান। স্যার বিষয়টা হচ্ছে যে সবকিছু আছে, কিন্তু তার ভিতরে একটা জিনিস নাই যতগুলো বলেছি। সেই ক্ষেত্রে হচ্ছে এক্সেপ্ট, মানে ইএক্স সিইপিটি এটা। আর বিসাইডস হচ্ছে সবকিছুই থাকবে, এখানে কোনো নেগেটিভ কথা আসবে না, এই ক্ষেত্রে হচ্ছে বিসাইড। আমি এরকম ভাবেই বুঝেছি স্যার। বিসাইডস হচ্ছে আমার এটাও আছে, ওইটাও আছে, আমার টাকাও আছে, জি, আমার প্রেমিকাও আছে। সবকিছুই আছে। হ্যাঁ, আমার কিন্তু আমার টাকা আছে, আমার প্রেমিকা নাই, ওটা অ্যাকসেপ্ট। ঠিক আছে, আমার প্রচুর টাকা পয়সা আছে, বাট আমার ভালোবাসার মানুষটা নাই, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। আমার টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, ওটা বিসাইডস। মানে দুইটাই আছে, স্যার এক্সেপ্টেন্সে ব্যতীত, ব্যতীত। হ্যাঁ, বিসাইডসটা আমরা রাখবো ইনক্লুডিং এর আন্ডারে, এটা রাখবো ইনক্লুডিং। মতিয়ার ভাই ইনক্লুডিং ও কিন্তু প্রিপজিশন, ঠিক আছে, ভাই। এটা লাগবে এক্সক্লুডিং। ঠিক আছে, ইনক্লুডিং এক্সক্লুডিং এগুলো কিন্তু প্রিপজিশন। আচ্ছা, এবার পাস্ট বিষয় আসে। পাস্ট দেখেন, যমুনা পাস্টের পরের যে পাস্ট অংশ, পাস্ট মানে কি অতীত না? সাধারণত আমরা পাস্ট মানে তো অতীত বুঝে থাকি, জি স্যার। কিন্তু এখানে পাস্ট মানে অতীত না, পাস্ট মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া। কারণ একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো মিনিং হতে পারে। ঠিক আছে, একটা ওয়ার্ডের কিন্তু একাধিক মিনিং থাকতে পারে। ধরেন এখানে বলা আছে আই এম ওয়াকিং যমুনা ফিউচার পার্ক। ধরেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি, মানে আই এম ওয়াকিং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ওয়াকিং, হাঁটতেছি, হাঁটতে 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 যমুনা ফিউচার পার্ক ছাড়া চলে গেছে। এটা হচ্ছে আই এম ওয়াকিং প্লাস যমুনা ফিউচার পার্ক, মানে আমি যমুনা ফিউচার হাঁটতেছি, হাঁটতে 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 যমুনা ফিউচার পার্ক ছাড়িয়ে হাঁটতেছি। যমুনা ফিউচার পার্ক ছাড়াও গেছি, ছাড়ায় আমি থামা যাই নাই, হাঁটতেছি। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট। আই এম ওয়াকিং পাস্ট যমুনা ফিউচার পার্ক। আর পরেরটা যদি দেখি, মিস্টার আব্বাস ইজ ওয়াকিং পাস্ট দ্য ন্যাশনাল পার্লামেন্ট। আবার যদি এটা ন্যাশনাল পার্লামেন্ট হয়, মিস্টার আব্বাস হাঁটতেছে, হাঁটতে 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 ন্যাশনাল পার্লামেন্টের সামনে আর দাঁড়ায় নাই, যে পাস্ট করে সামনে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট।
মানে ছাড়িয়ে যাওয়া। এই পাস্ট একটু দেখেন, তারপর আরো কিছু কথা বলবো। স্যার পাস্ট কোনো কিছু অতিক্রম করা অর্থ বুঝাইছে। হ্যাঁ রাইট। আর পাস্ট মানে কিন্তু অতীত না। এইখানে স্যার অ্যাক্রস, আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য যমুনা ফিউচার পার্ক, এখানে এভাবে কি হয়? অ্যাক্রস হবে না, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে পার হওয়া, এটা অন্য জিনিস। আপনি রাস্তা পার হচ্ছেন, অ্যাক্রস ব্যবহার করবেন, কিন্তু ওইভাবে দিয়েন না। আচ্ছা ওকে, অ্যাক্রস অন্য ভাবে আমরা ব্যবহার করি, এটা ব্যবহার পাবো আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার পাস্ট দেখছেন, এবার আরো কিছু জিনিস বুঝতে হবে আপনাদের। পাস্ট দেখা শেষ হলে বললেন। জি দেখা হয়েছে স্যার। আচ্ছা এখন ধরেন এতক্ষণ তো আমরা ছাড়াই গেছি, এখন ধরেন না ছাড়াই গেলাম না। মনে করেন আমি ধরেন অত মিস্টার আব্বাস যমুনা ফিউচার পার্কের ছাড়ানোর সামনে যায়। এখন মনে করেন মিস্টার আব্বাস হাঁটতে হাঁটতে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়ায় আছে, কি বলবেন? মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং, কি বলবেন? ইন ফ্রন্ট ইন ফ্রন্ট অফ, যমুনা ফিউচার পার্ক। ইন ফ্রন্ট অফ বলবেন অথবা বিফোর বলবেন। ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, অথবা মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ যমুনা ফিউচার পার্ক অথবা বিফোর যমুনা ফিউচার পার্ক, সামনে দাঁড়ায় থাকলে। এখন সে যদি পাশে দাঁড়ায় থাকে কি বলবেন? বিসাইড বিসাইড, হ্যাঁ বিসাইড বলবেন, অথবা নেক্সট টু। মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং বিসাইড যমুনা ফিউচার পার্ক অথবা নেক্সট টু যমুনা ফিউচার পার্ক। এখন সে যদি পিছনে দাঁড়ায় থাকে কি বলবেন? মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড যমুনা ফিউচার পার্ক, সেখানে বলবেন বিহাইন্ড, বিহাইন্ড দ্য যমুনা ফিউচার পার্ক, সেক্ষেত্রে এটা ব্যবহার হবে বিহাইন্ড, বিহাইন্ড। আর পাশে হইলে বিসাইড। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতেছেন? এগুলো কিন্তু খাতা লিখেন। সামনে থাকলে ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, পিছনে থাকলে বিহাইন্ড, পাশে থাকলে বিসাইড। বিসাইড। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বুঝতে হবে, এটাকে লিখে নেন আপনার খাতায়, একটু নোট ডাউন করেন, তারপর আরেকটা জিনিস বলতেছি। স্যার উঠানো হয়েছে। আচ্ছা, বিসাইডের পাশাপাশি কিন্তু নিয়ার বাই ব্যবহার করা যায়। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাসা কোথায়? হ্যাঁ, উপরে লেখাগুলো দেখতে পারতেছি না। আবার উপরে লেখা দেখতেইব। লিখছেন? তাড়াতাড়ি লেখেন। আমি তো নিচে যাবো, তাড়াতাড়ি তুলেন। জি স্যার লেখা হয়েছে। ধরেন আপনার বাসা কোথায়? ধরেন আমার বাসা হচ্ছে মসজিদের পাশে, মাই হাউস ইজ বিসাইড দ্য মস্ক, এভাবে বলতে পারেন। অথবা মাই হাউস ইজ নিয়ার বাই দ্য মস্ক, নিয়ার বাই। ঠিক আছে, নিয়ার বাইও আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনারা যেটা করবেন, পাশে যে বক্সগুলো আছে না, বক্সগুলো খুব ভালো করে দেখেন। বক্সগুলো একটু ভালো করে দেখেন। প্রিপজিশন কি? নিয়ার বাই কি প্রিপজিশন? বাইটা প্রিপজিশন, নিয়ার বাইও প্রিপজিশন হিসেবে ব্যবহার করা যায়। জি স্যার। আর বক্সগুলো একটু দেখেন, বক্সগুলো।
পাশে বোঝাতে ব্যবহৃত হয়েছে। তারপর লাস্ট আরেকটা আছে লাবিবাস হাউস, মানে দুইটা কি একই এক্সাম্পল দিছে? না, লাবিবস হাউস, আচ্ছা, আরিশাস হাউস, আর তারপর হচ্ছে রাফিজ হাউস, দুই ব্যক্তির মাঝখানে, আর হচ্ছে লাবিবস হাউস। লাবিবস হাউস হচ্ছে পাশে বোঝাতে, মানে এটা ওইভাবে ক্লিয়ার করে নাই। যদি কিন্তু আপনার ক্লিয়ারটা হবে পাশ নিচের অংশটা দেখেন, এগুলো পরের নিচেরটা অংশ দেখেন। আরিয়ানস হাউস ইজ নেক্সট টু আরিফস হাউস, পরেরটা দেখেন। তো এটাও এরকমই। মানে ওটা হচ্ছে আরিয়ানস হাউস হচ্ছে নেক্সট টু, মানে আরিয়ানস হাউস হচ্ছে নেক্সট টু মানে পাশে, আরিফ হাউসের পাশে। আবার আবাস হাউস ইজ বিটুইন রায়ানস হাউস এবং রিফাত হাউস, মানে আরিশার এখানে আবাস হাউস হচ্ছে দুই বাড়ির মাঝখানে। আর রাজুস হাউস ইজ নেক্সট টু মিলুস হাউস, মানে রাজুর হাউস হচ্ছে মিলুর হাউসের পাশে। বাট মাঝখানে যখন বিটুইন লেখা আছে, বিটুইন মানে হচ্ছে দুইটা বাড়ি আছে, দুই বাড়ির মাঝখানে, ধরেন এই মাঝখানে বাড়িটা হচ্ছে এটা, ডান পাশেটা ডান বাড়ির মাঝখানে, আর মাঝখানে দুই বুড়ো আঙুল লাগা রাখছে, এটা হচ্ছে মাঝখানের বাড়ি। ওই মাঝখানের বাড়ি বুঝাইতে বিটুইন ব্যবহার করা হয়েছে এখানে। আর বাকিগুলো নেক্সট টু, যেটা নেক্সট টু মানে পাশে বোঝাচ্ছে। জি স্যার। Kita? Itu sudah ke? সিম্বলস স্যার বলে লাস্টের আগেরটা বুঝতেছি না স্যার। The enemies are standing opposite each other. স্ট্যান্ডিং অপোজিট, মানে একজন আরেকজনের বিপরীতে দাঁড়ায় আছে, বিপরীতে দাঁড়ায় আছে যুদ্ধের রেডি হওয়ার জন্য আর কি, দুই পাশে দুজনকে আক্রমণ করবে, এটার জন্য ইয়ে করে রাখছে আর কি। সিম্বলস গুলা কই? সিম্বলস Ada ini macam apa mbak ya di situ? স্যার লাস্ট নাম্বারটা, দ্য গার্ডিয়ানস আর স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য পাম্পকিনস, মানে ঠিক দুজনে বিপরীত হিসেবে দাঁড়ায় আছে, এটা বুঝাইছে না পিছনে দাঁড়াইছে? পিছনে, বিহাইন্ড মানে পিছনে। এ দুলাল ভাই, আমরা এই রুমের মাঝে কের দাগ গুলা কের ভাই? মাছি রক্ত খায়া নাকি মশাই রক্ত খেয়ে গিয়ে বয় এনো, এটা তো বুঝতেছি না। আমার শরীরে রক্ত খায়া ফুল সিম্বল দেই, শার্টে সিম্বল গেল কি? এটা তো আমার বাসায় মাঝে মাঝে আমি এই ব্যাগটা ভিজে পরিষ্কার কাপড় ভিজে যায়। ভাত খাবেন নি? পরে খামো পরে। Muharram balai atau মরো Muharram? Oh, ada itu biar aku. এটাকে তো একটা কালার দেই, Oke, Muharram pakai lah. এটা একটা কালার, এটাকে দিই একটা কালার, আর এটাকে দিই একটা কালার। আচ্ছা, এখন দেখেন তিনটা কালার দেখতে পাচ্ছেন না? খেয়াল করেন বোর্ডে, এবার একটু বোর্ডে রাখান।
কি কি দেখতে পাচ্ছেন? দেখেন তো কি দেখতে পাচ্ছেন? শোপিস, বুকস, টয়স। আচ্ছা, ধরে নেন এটা একটা শেলফ, ঠিক আছে? তো আপনারা মনে করেন এটা একটা শেলফ, ঠিক আছে? এখন মনে করেন একটা শেলফের উপরে ধরেন উপরে এই কলমটা আছে, ধরেন শেলফের উপরে রাখা আছে। ধরেন এটা যদি শেলফ হয়, শেলফের উপরে এই জায়গায় একটা কলমটা রাখা আছে, শেলফের উপরে কলম, সেক্ষেত্রে আপনারা কি প্রিপোজিশন ইউজ করবেন? ওয়ান অন দ্য শেলফ, অন ব্যবহার করবেন, ঠিক আছে? অন। এখন এই যে বল হচ্ছে শেলফের নিচে, এটা এখানে কি প্রিপোজিশন ব্যবহার করবেন? আন্ডার। আর এখানে ব্যবহার করবেন হচ্ছে আন্ডার, ঠিক আছে? এখন বিনিথ নামে একটা প্রিপোজিশন আছে, বিনিথ মানে কিন্তু নিচে, আন্ডার মানেও নিচে, বিনিথ মানেও নিচে। এখন আন্ডার আর বিনিথের পার্থক্যটা কি বলেন তো? কারণ এখানে ব্যবহার হবে হচ্ছে অন, এখানে ধরেন ব্যবহার করলাম আমি হচ্ছে আন্ডার। আরেকটা প্রিপোজিশন আছে ওটাকে বলে বিনিথ, ওটা মানেও নিচে। এখন সেটা আমি কোন জায়গায় ব্যবহার করব? এখানে শেলফের তিনটা অংশ আছে, প্রথম শেলফের প্রথম তাকে রাখা আছে শোপিস, সেকেন্ড তাকে বুকস, আর লাস্ট তাকে আছে টয়স। টয়সের ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, টয়সের ক্ষেত্রে বেনিথ ব্যবহার হবে না। কিসের ক্ষেত্রে? টয়স, টয়েস। টয়স আর আচ্ছা, টয়ের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে। আর কি বলতে পারবেন? আচ্ছা, মনে করেন আপনার বাসায় মেহমান আসছে, কথা মেহমান তো ধরেন ইসমাইলের বাসায় ধরেন ইয়ে আসলো, এক ফ্রেন্ড আসছে। ইসমাইলের বাসা হচ্ছে ধরেন ইসমাইল আবার প্রচুর বইপত্র পড়ে, ঠিক আছে? প্রচুর বই পড়ার অভ্যাস। এক ফ্রেন্ড আসছে আর ইসমাইল একটু পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, খুব আইএলটিএস এক্সাম দিবে, তাই না? ইসমাইল তো আইএলটিএস দিবেন, তাই না? জি স্যার। আচ্ছা, কোন দেশে যাবেন? ইচ্ছা কোন দেশে? ইসা, ইউএসএ, অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া, আচ্ছা ঠিক আছে। তো ইসমাইল হচ্ছে প্রচুর আইএলটিএস এর বই নিয়ে এত ব্যস্ত, বন্ধুর সাথে কথা বলা তার সময়ই নেই। তো বন্ধু আসছে ওই, ইসমাইলের একটা বই নেওয়ার জন্য, একটা বই ধার নিবে। তো ইসমাইলকে বলতেছে, আচ্ছা দোস্ত, তোর হুমায়ুন আহমেদের ওই নন্দিত নরকে এই বইটা একটু দে তো, তোর তো প্রচুর বই। তখন ইসমাইল বললো, দোস্ত তুই একটু আমার রুমে যা, আমার ওই পাশের রুমে যা, পাশের রুমে গেলে একটা শেলফ আছে, শেলফের নিচে, শেলফে গেলে তুই ওই ইয়ার নিচে পাবি, শোপিসের নিচে পাবি। কিসের নিচে পাবে বলেন তো? শোপিস। তার মানে কোনো কিছু নির্দিষ্ট কোন, ধরেন আন্ডার, ধরেন এটাকে যদি শেলফ ধরেন, এটা তো অন, এটা হচ্ছে আন্ডার। কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নিচে হইলে এই অংশে ধরেন এটা এখানে শোপিস, এইখানে হচ্ছে বইপত্র রাখা আছে, শোপিসের নিচে এইখানে হইলে এটা হচ্ছে বিনিথ, একদম নিচে হয়ে গেলে আন্ডার। নির্দিষ্ট কোনো কিছু নিচে হয়ে গেলেই ওটাকে বলবে বিনিথ, ওটাকে কিন্তু আন্ডার বলা যাবে না। কোনো কিছু নিচে হলে ওটা বিনিথ, বাট একদম নিচে হয়ে গেলে ওটা আন্ডার। মাটির সাথে ঘেঁষে যেটা থাকবে, মাটির সাথে ধরেন মাটির সাথে ঘেঁষে আছে, এটা আন্ডার, উপরে এটা অন। কিন্তু এইটা ধরেন শোপিস আছে, লাস্ট হচ্ছে টয়, শোপিসের নিচে হচ্ছে বইপত্র, এইখানে শোপিসের নিচে, মানে এটা হচ্ছে বিনিথ। তার মানে বিনিথটা হবে এইখানে, এটা হচ্ছে বিনিথ। আরে বিনিথ এখানে আসলো কেন? এইখানে একটা মহা মুসিবত। স্যার বিনিত লেখা দেন আপনি। আর লিখতে দিতে পারতেছি না। তার ঝামেলায় বললাম। আচ্ছা, বিনিটটা একটু পাশে দূরে লেখা, বিনিট হচ্ছে সেকেন্ড পার্ট, দেখছো? যন্ত্রণা তো। এই যে বোর্ডে লেখা যত আরাম করে লেখা যায়, এই টাইপ করতে গেলে ঝামেলা, জায়গা মতো লেখা যায় না। আচ্ছা যাই হোক, আপনারা, আমি বোর্ড করে দিলাম, এটা আপনি বিনিট লিখবেন, বিনিট আলাদা করে বানান লিখে দিচ্ছি, কিন্তু আপনারা বিনিট লিখবেন বইয়ের ওখানে। এটা হচ্ছে বিনিট, এটা বিনিটের স্পেলিং হচ্ছে, তার মানে দ্য বুক ক্যান বি ফাউন্ড বিনিট দ্য শোপিস, এভাবে সেন্টেন্সটা লিখবেন। দ্য বুক ক্যান বি ফাউন্ড বিনিট দ্য শোপিস, মানে বিনিট হচ্ছে শোপিসের নিচে। সেন্টেন্সটা আপনি এভাবে যাবেন, অথবা ইউ ভাবে বলবেন, ইউ উইল ফাইন্ড দ্য বুক
beneath the showpieces. ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেন্টেন্স, আর এটা হচ্ছে বিনিথ। বিনিথ স্পেলিং এটা, নির্দিষ্ট কোনো কিছু নিচে হলে ওটাকে বলবো আমরা বিনিথ। এটা শিখে রাখেন, এটা কিন্তু বইতে নাই, আমাদের বইতে কিন্তু এটা নাই, এটা একটু লিখে রাখেন। ঠিক আছে, এই অংশটা একটু বুঝে নেন, এই বোর্ডটা দেখেন, একটু মাথার মধ্যে একটু ইয়ে করে নেন, একটু মাথার মধ্যে একটু গেঁথে নেন এই প্যাটার্নটা। নির্দিষ্ট কোনো কিছু নিচে হলে এটা বিনিথ বলবো, একদম নিচে হলে আন্ডার। এই যে আন্ডার আর বিনিথের পার্থক্যটা কিন্তু এখানে। স্যার, the book can be একটা মানে উদাহরণ দিয়েছেন, একটু বলেন তো আবার ওই উদাহরণটা। নিচে আবার উদাহরণটা বোর্ডে লেখা দেখেন না? ঠিক আছে নাকি? স্যার আরেকটা বলছিলেন প্রথম, the book can be কি নামটা লিখছিলেন? ওই একটা, এটা অসুবিধা নাই, এটা দিয়ে চালাতে পারবেন, এটা না লিখে নেন। এটা লিখছি, ওইটা অর্ধেক লেখা আবার তা বসে আছি, তার জন্য জিজ্ঞেস করতে আপনারে। The book can be found beneath the showpieces. From The book can be found from না। হ্যাঁ না এটা আনতাম না, ওটা আমার ಯಾಂತ್ರಿಕ ಪದನ ವಾಸ್ತದನ ಯಾಂತ್ರಿಕ ಪದನ ವಾಸ್ತದನ আপনারা এই যে পরের অংশ আসেন, এই যে of among from, এটা একটু দেখেন। of among from এই অংশটা দেখেন, 143। পরিবারে কারো কি দেন আর কথা নিব বিজনেস করতে হলে of among from এটা দেখেন। স্যার মেসেঞ্জারে পিক নাই, কি দেখবো? কি মেসেঞ্জারে পিক নাই? আপনি তো বললেন পিক দিবে কে যেন। আচ্ছা, পিক দেবে তো বুঝছো, আপনার বই নাই, বইয়ের অন্য পৃষ্ঠা নাই, আপনার তো 2 পৃষ্ঠা না, আপনার 143 পেজে দেখতে বলছে। স্যার আমি তো এখন ক্লাস করতেছি, ক্লাস শেষে দেই। আচ্ছা, 143 পেজ নাই আপনার বইতে? 143 আর 44 নাই। আচ্ছা ভাই দেবো, কিন্তু ক্লাসটা একটু করি তারপরে দেই, সমস্যা? আচ্ছা থাক, কষ্ট করে না একটু দিয়েই দেন, একটু দিয়ে দেন, আমি আচ্ছা ওয়েট করি, সমস্যা নেই। আচ্ছা দেন, কষ্ট করে একটু দেন। আপু আপনার আইডি নাম কি? আচ্ছা হেনা দিচ্ছেন, তাহলে হেনা দিয়ে দেন। কাকলি আইডি নাম ও ওকে দিচ্ছি। টাকা নাই 10-15 লাখ টাকা থাকতো না তারপরে পাবে আর বই যে পৃষ্ঠা না, এটা কিন্তু কমপ্লেন করবেন অফিসে। অফিসের একটা ফোন নাম্বার আছে না, একটা ফোন নাম্বার থাকার কথা, যখন কমপ্লেন করার জন্য একটা ইয়া থাকে যে আমাদের বইগুলোতে একটু সমস্যা, যে পৃষ্ঠা নাই, এটা কমপ্লেন করবেন। যে আমরা বইগুলো আছে, বইগুলোতে একটু আবার আইছস? আপু মেসেঞ্জারে দিয়ে দিছি, দেখেন। পাইছি। দেখে নেন, আপনি দেখে নেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ দেন। দেখেন পাইছি কিনা। আচ্ছা না, ওনার আকাশ নাম্বারটা দেন, ওনাকে ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রোশন চন্দ্র তাহলে আমি তো সুযোগ দিছি না, আমি না একটা বরং 100 টাকা বেশি না।
স্যার আমার কোনো সমস্যা নাই। ছিল না তাই এর জ্ঞাতি, কিন্তু আমার তো দিতে হলে একটা মোবাইল ভাড়া করা লাগতো স্যার। আমার তো ভাড়া করা লাগে। দিলাম টাকা কেমন নিলেন তো না। আচ্ছা যাই হোক এখন বোর্ডে একটু টাকা দাও, ঠিক আছে নেক্সট এরকম হলে হয়তো নেবো স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখন আপনারা বোর্ডে টাকা নিতে ওই যে ইন ইনটু অন ইনটু এগুলো বইতে নাই, কিছু কিছু প্রিপোজিশন বইতে নাই, জন্য একটু বোর্ডে বুঝে নিতে হবে। আচ্ছা আমাকে এখন ইন আর ইনটু এটা পার্থক্য কে বুঝাতে পারবেন? ইন ইনটু অন অন টু এটা কে বুঝাতে পারবেন আমাকে? যারা বাথরুমে লাই ইন ইনটু আর অন অন টু এই দুটোর পার্থক্য কি? স্যার ইন হচ্ছে ভিতরে আর ইনটু মানে গতি বোঝাচ্ছে যে ভিতরে প্রবেশ করতেছে এরকম অবস্থা। আর অন কি? অন টু উপরে আর অন টু অন আর অন টু কি তাহলে? স্যার অন টু উপরে আর অন টু জানি না। আচ্ছা বিষয়টা আরো ক্লিয়ার করি। ধরেন আপনি ধরেন এটা ধরেন একটা ক্লাসরুম, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়্যার ইজ রিদওয়ান স্যার, রিদওয়ান স্যার কই, আপনি কি বলবেন? রিদওয়ান স্যার ইজ ইন দ্য ক্লাসরুম, রিদওয়ান স্যার ইজ ইন দ্য ক্লাসরুম। আমি ক্লাসরুম ধরেন এটা ক্লাসরুম, আমি অলরেডি ভিতরে আছি, এই ক্যামেরা ধরেন আমি, এই ক্যামেরা হচ্ছে আমি অনেক ক্লাসের ভিতরে। আবার মনে করেন আমি এখন ইনটু যখন বলবো ক্লিয়ার রিদওয়ান স্যার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, রিদওয়ান স্যার ক্লাসে ঢুকেছেন, তার মানে কি আমি বাইরের থেকে যখন ঢুকবো ভিতরে আমার মধ্যে কিন্তু গতি আছে, আমি কিন্তু স্টেবল না, আমি যখন ভিতরে তখন কিন্তু আমি স্টেবল, নড়তেছি না। রিদওয়ান স্যার ইজ অলরেডি ইন দ্য ক্লাসরুম, আমি ভিতরে, ঠিক আছে ভিতরে নড়ি কিন্তু বাইরের থেকে নড়তে, যখন আমি বাইরে থেকে ভিতরে ঢুকবো প্রবেশ করবো আমার মধ্যে যখন একটা গতি কাজ করবে তখন আমি রিদওয়ান স্যার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, অথবা রিদওয়ান স্যার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, তার মানে গতি কাজ করলে ইনটু হবে, ঠিক আছে। আর অন অন টু বিষয় হচ্ছে ধরেন আপনার যদি বলা হয় যে আপনার বই কোথায়, ধরেন এটা আপনার টেবিল, ওয়্যার ইজ ইউর বুক, মাই বুক ইজ অন দ্য টেবিল, ধরেন এটা ধরে আমার হাতটা ধরেন বই, এটা টেবিলের উপর আছে, মাই বুক ইজ অন দ্য টেবিল, সেক্ষেত্রে আপনি অন দিবেন। আর অন টু হচ্ছে ধরেন আপনার টেবিল, আর টেবিলের উপর একটা বিড়াল লাফ মারে করলো কি টেবিলের উপর উঠলো, একটা বিড়াল ধরেন লাফ দিয়ে টেবিলের উপর উঠে বললো দ্য ক্যাট has jumped onto the table, the cat has jumped onto the table, তার মানে কি একটা বিড়ালের মধ্যে একটু গতি কাজ করতেছে, যখন গতি কাজ করবে সেটা হবে অন টু, ঠিক আছে। গতি থাকলে ইনটু, গতি থাকলে অন টু, ক্লিয়ার? আচ্ছা তাহলে বইটা দেখেন ওই 143টা একটু ভালো করে দেখছেন, এটা 143 পেজ, এটা অফ অ্যামাং ফ্রম এটা দেখছেন, এটা একটু দেখেন। তারপর যে অফ আর ফ্রম নিয়ে আরো কিছু কাজ আছে, অনেক কিছু কিন্তু বইতে নাই, কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশন আপনাদের দিব আর কি। গ্লাসটা একটু লাগবে, কেন লাগবে? এটা লাগে একবার লাগাই দিলে বারবার লাগাইছে একটা টায়ার বাম্পার লাগে মানে কি আমরা সাথে নাই আর সাথে এদের জন্য বাম্পার লাগে আর এই সাইড গ্লাস লাগছে মানে কি কত সতর্কতা কারণে লাগছে, কারণ আমি আমরা যত পরামর্শ দিচ্ছি সেটা আমার মন হয়ে যাচ্ছে আমার গাড়ি না বিদ্যুৎ পরিমাণ আমার কিছু করছে গাড়ি চালাইতে কন্ট্রোল নেই, খালি আমি যে 2-3 দিনে চালাইছি কোথাও লাগবে, কারণ আমি আগে ভাগে তাই আমার যতটুকু আমি কন্ট্রোল করতে পারি অতটুকু আমি টানতে পারি। না কইতে সার্ভার লাগাইছি না আমি কোথাও ভালো তো লাগছে। এখন বোর্ডে দেখেন আমি দুইটা সিলিন্ডার ব্ল্যাঙ্কস দিছি আর তাদের অপশন দিছি অফ আর ফ্রম, একদিন আমরা ঠিক আছে। দ্য পিলো ইজ মেড, তারপর ড্যাশ কটন, দ্য শার্ট ইজ মেড ড্যাশ কটন, কোনটা কোন জায়গায় কোনটা হবে আর কি বলতে পারবে এটা? তিনবার উঠে আছে না দেন আমরা ঘোরা ঘোরা হেলে সময় আসি চলা বুঝে আমি বাদে গাড়ি আনসার দেন। গাড়ি দেখতে
গাড়ি কি দেন পাঁচটা গাড়ি আনসার দেন, হ্যাঁ বলেন। প্রথমটাই অফ হবে, পরেরটাই ফর্ম হবে। আচ্ছা, কারণ কি? যত ইয়া করুন যত নানা মানা করুন স্যার এটা হলো দুইটা হাইড্রোলিক এটা জায়গায় কোন করব না। এটা হলো কি বলেন? বাংলাদেশের সবচেয়ে কন্ট্রোলিং সিস্টেম ভালো জানা না ওজন বেশি তো কন্ট্রোলিং ভালো। স্যার এটা হলো কটন দ্বারা তৈরি আর কি, এটা বোঝাচ্ছে না কি স্যার? পাতা গেলে উড়ে জায়গা। তাহলে তাহলে ফ্রম ওই দুটো টাইতে বুঝে দুটোটা কি অর্থটা কি, কিন্তু অফ কেন ফ্রম কেন? আর ওটা হলো নন বেঙ্গালি লাভ জুড়ে চলে ব্রেক আপ মানে স্যার এটা একটা হয়তো বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে না কি একটা বোঝাচ্ছে স্যার। আচ্ছা, কে বলতে পারবে? স্যার নিচেরটা তো ফ্রম হবে, কারণ যে মানে কটনের কাপড় থেকে শার্টটাই হইতাছে না, আর হইতাছে পিলো, আর হইতাছে পিলো ইজ মেড আর মেড অফ, স্যার অফ এর মানে এর বুঝাইছে এটা, তাহলে এটা হইতাছে এর ইয়ে দিয়া তৈরি, এরকমই তো বুঝাইছে না? দুইটা মনে অফ হয় নাই। হবে। আচ্ছা, আর কেউ? এই গাড়িটা চলছেও রাস্তা আর লোকজন কই? এই কালার এবং এই বর্ষণ রাস্তার মধ্যে একেবারে দুইটাই অফ হবে না স্যার, কারণ সুতোর থেকে তো তৈরি দুইটা। আচ্ছা, কিন্তু কোনটা কি হবে তাহলে বলেন? তাহলে tool is made of cotton, the shirt is made of cotton. আচ্ছা, উপরে দুটি কি অফ বলতেছেন? জি স্যার, আমি দুইটা অফ বলতেছি। আচ্ছা আচ্ছা, আরেকজন কি বলতেছিলেন যেন? লেডি, একজন লেডির কণ্ঠ শুনতেছিলাম, কে কথা বলতেছিলেন সেটা বুঝি নাই। স্যার না, বলেন। স্যার প্রথমটা অফ হবে, পরেরটা ইয়া হবে, ফ্রম হবে। কারণ কি? স্যার দ্য পিলো ইজ মেড অফ, মানে বালিশ কটন, স্যার বের করতে পারতেছেন না কিন্তু। যাই হোক, আচ্ছা, হয়েছে, হয়েছে, আর কথা কথা কয় না, আমাদের সময় নাই। আচ্ছা, এই মুহূর্তে ছেলেদের মধ্যে শার্ট, গায়ে শার্ট আছে কার কার? আমার তো শার্ট তো আমাদের গেঞ্জি, এটা টি শার্ট বলে আর কি, অবশ্য মানে পিওর শার্ট পরে আছেন কে কে? মোটামুটি শার্ট আছে গায়ে, এরকম কেউ নাই? অবশ্য গরমের দিন শার্ট না পরে না থাকারই কথা। এখন তো কেউ শার্ট পরে নাই আপনারা, না? না স্যার। আচ্ছা, এটা তো থাকার কথা না। তো যাই হোক, তো শার্ট তো আছে আপনাদের। এই অবশ্য আপনার এই নাইম সরকারের তো ওই ছবিটা তো শার্ট পরা, তাই না? জি জি স্যার। আচ্ছা, শার্ট পরা আছে। ওই শার্টটা কি আছে এখন বাসায়? না এখন নেই। কই এখন এটা? এটা পুরানো হয়ে গেছে 1 বছর আগে। এই শার্টটা কই? এটা পুরে ফেলছি। তো 1 বছর আগে ফালাই দিছেন। আমি 5 বছর আগে শার্ট এখনো পরি, আপনি 1 বছরই ফালাই দিলেন। মাশাআল্লাহ। আমার স্টুডেন্টরা ভালো মালদার পার্টি বোঝা যাইতেছে। আসল ইয়ে আসে, পিলো মানে কি? পিলো মানে তো বালিশ। আপনাদের বাসায় বালিশ নাই? কার কার বাসায় হাত তুলেন তো। জীবনে কোনো বালিশ ব্যবহার করেন নাই বা বালিশের সন না? তাই বালিশ তো সবার বাসায় থাকে, বালিশ ছাড়া সই কিভাবে? আচ্ছা, বালিশ সারা সময় বালিশ দেখছেন তাহলে জীবনে একবার? আচ্ছা, বালিশ কোনো সিরাপ এটা দেখছেন কোনোদিন, বা ছিটতে দেখছেন কোনোদিন বালিশ? জি স্যার। আচ্ছা, সিরার পর কি বের হয়? সোনা দানা বের হয় নাকি? ভিতর থেকে আচ্ছা, তুলা বের হয়, সোনা দানা বের হয় না। তাহলে তাহলে মোটামুটি আপনারা বালিশ দেখে বুঝেন যে এটা তুলার তৈরি, তাতে কোনো সন্দেহ নাই, তাই না? জি স্যার। বালিশ ছিললে তুলা বের হয়, স্পষ্ট ভাবে বুঝতে পারতেছেন এটা তুলার তৈরি। আচ্ছা, আর মেয়েদের কি কাপড় চোপড় ধোয়ার অভ্যাস আছে? মানে ওয়াশিং মেশিন ছাড়া হাতে হাতে অভ্যাস আছে কার? ছেলে মেয়ে কার কার হাতে অভ্যাস আছে? আছে স্যার, আছে। নিজের কাছে নিজে হাতে ধোয়ার অভ্যাস আছে? আচ্ছা, হাতে ধুইছেন কে কে? হাত তুলেন এখন বলতে। হাতে ধুইছেন ছেলে মেয়ে সবাই? হাত তুলেন তো। কাপড় চোপড় হাতে ধুইছেন? ইসমাইল ধুইছে। আর কেউ? আর কে কে ধুইছে দেখি? আচ্ছা, এরা নাজিয়া, রাতন, আচ্ছা তোর হাতে ধুইছেন। আচ্ছা, এবার আমার কম, আজ পর্যন্ত যতবার হাতে ধুইছেন বাইরে বুইরে কুসলা মুসলা তুলা বের করতে পারছেন কে কে? হাত তুলেন তো। কাপড় কাচতে কাচতে বাইরে আসতে তুলা বের করছেন কে কে? হাত তুলেন। বলেন। তুলা তো বের হয় না, সুতা বের হয়। তুলা দিয়ে তো সুতা হয়।
তুলা বেরোয় নাই? তুলা বেরোয় নাই? ভাত খাওয়া যা। আচ্ছা, তুলা না স্যার, সুতা। তোলার পরে সুতা আর কি। তার মানে তুলা বের হয় নাই, তার মানে বোঝা যাচ্ছে যে আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যখন শার্ট ধুইতেছেন তার মধ্যে তুলার অস্তিত্ব নাই, তুলার কোনো অস্তিত্ব নাই, তাই না? যখন আপনি বালিশ বালিশ দেখতেছেন, বালিশের মধ্যে তুলার অস্তিত্ব বিদ্যমান, এটা আপনি বুঝতে পারতেছেন। বালিশ দেখে ইজিলি বলতে পারেন যে এটা তুলার তৈরি, কিন্তু শার্ট দেখে কিন্তু ইজিলি বলা যায় না যে এটা তুলার তৈরি। মানে কি আকৃতি চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি শার্ট দেখে কিন্তু বলতে পারবেন না যে এটা তুলার তৈরি, কিন্তু বালিশ দেখে ইজিলি বলতে পারতেছেন এটা তুলার তৈরি, কারণ এটার আকৃতি কিন্তু চেঞ্জ হয় না। যদি আকৃতি চেঞ্জ না হয় সেক্ষেত্রে হবে অফ। এটা বিলো ইজ মেড অফ কটন, কারণ আপনি বালিশের আকৃতি চেঞ্জ হয় না, তুলা আছে। কিন্তু আপনি শার্টে তুলা থাকলেও সেটা কি হয়ে যায় আপনি বুঝতে পারেন না। আবার মনে করেন আপনাদের ওই যে আগেকার দিনে ওই যে গ্রামের বাড়িতে বাঁশের বাড়ি থাকতো, বাড়িঘর বাঁশের তৈরি থাকতো, এখন তো সবাই বড় লোক হয়ে গেছে, গ্রামে এখন আর পাকা বাড়ি বানায় মানুষ। তো কদিন আগে যারা কুড়ি ঘর বানায় বাঁশের তৈরি বাড়ি দেখছেন কখনো? বাঁশের তৈরি বাড়ি ঘর গ্রামে? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা দেখি স্যার। আচ্ছা, যখন আপনি দেখছেন বাঁশের তৈরি বাড়ি ঘর, তাহলে কি বলবেন? দ্য হাউস ইজ মেড অফ বলবেন না মেড ফ্রম বলবেন? মেড অফ। মেড অফ, কারণ আপনি ওই বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে ওইটা একটু বাঁশের তৈরি, দেখে বোঝা যাচ্ছে না? আকৃতি তো চেঞ্জ হয় না, বাঁশের আকৃতি তো চেঞ্জ হয় না, ওই একদম সলিড বাঁশ এনেই লাগানো হয়েছে ওখানে, তাই তো? একটু কাইটা সেটা লাগানো হয়েছে, বাঁশের আকৃতি চেঞ্জ হয় না, তাই জন্য হবে মেড অফ। কিন্তু আমি যদি বলি এই যে কাগজগুলা এটা বাঁশের তৈরি, এটা বোঝা যায়? কাগজ এটা বাঁশের তৈরি? না বোঝা যায় না। এটা হচ্ছে ফ্রম, এটা ফ্রম, ঠিক আছে? দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, এটা হচ্ছে ফ্রম। আকৃতি বোঝা গেলে অফ, আকৃতি বোঝা না গেলে কি হবে? ফ্রম। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা যদি বুঝা থাকেন আপনাদের নতুন লিংকে জয়েন করেন, ঠিক আছে? অফ এবং বিলো। স্যার এমন দেখে বুঝাইতেন। কোনটা? এমন অ্যামাংটা হচ্ছে সকলের মাঝে, এরকম বোঝাচ্ছে। অ্যামাং মানে মাঝে, মানে সকলের মাঝে, একটা বিশেষ করে একজনকে, যেমন দ্য টিচার ইজ অ্যামাং দ্য স্টুডেন্টস। এখন মনে করেন এই রুমে যদি কেউ ঢুকে কে টিচার কে স্টুডেন্ট বুঝতে পারবে না? জি স্যার। তার মানে কি আমাকে আলাদা করে চেনা যাচ্ছে, কারণ আমি কথা বলতেছি, বোর্ডে লিখতেছি, বোঝাচ্ছে। তার মানে যে কেউ এই রুমে যখন ঢুকবে বুঝতে পারবে যে আমি টিচার, আপনারা হলো স্টুডেন্ট। আবার যদি মনে করেন আকাশে যখন তাকান, তারা দেখেন আর চাঁদ দেখেন, চাঁদ আর তারা দেখতে কি একরকম? না স্যার। চাঁদকে আলাদাভাবে চেনা যায় না? জি স্যার। এই জন্য বলা হয় দ্য মুন ইজ অ্যামাং দ্য স্টার্স, তারাগুলোর মাঝে চাঁদ। এটা এই জন্য এটা বোঝাচ্ছে অ্যামাং, আলাদা করে বোঝার জন্য ওই অ্যামাং বোঝাচ্ছে। কি করতে হবে না? হবে প্রথম না? আচ্ছা, এবার ওভার এবং অ্যাবাভ এটার মধ্যে পার্থক্য বলেন তো। হ্যালো। ওভার এবং অ্যাবাভ এটার পার্থক্য কি বলতে পারবে? স্যার ওভার তো অতিক্রম করা। আচ্ছা, আর অ্যাবাভ? এই যে বিশাল করলাম। স্যার ওভার হলো যেটা অতিক্রম করতেছে আর কি, মানে রানিং আছে। না, এখন এটা এই সেন্সে আনবো না, এটা আনবো ওভার মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। বাট সেক্ষেত্রে আমরা কোথায় ওভার ব্যবহার করব, কোথায় অ্যাবাভ ব্যবহার করব?
এখানে ওভার হচ্ছে উপরে আর অ্যাবাভ মানে উপরে। ওভার হলো যেটা আমার মানে চলে যাচ্ছে যেটা, আর অ্যাবভ হলো শুধু উপরে স্থির রয়েছে যেটা। কি বললেন? ওভার মানে উপর দিয়ে চলে যাচ্ছে আর অ্যাবভ হলো স্থির রয়েছে। হ্যাঁ এটা এরকমই মনে স্থিতিশীল। আচ্ছা জাকারিয়া কি সমস্যা উন্নত হচ্ছে? সমস্যা না স্যার, কি হয়েছে তো? জানি না কি হয়েছে তো, আমি কিছু জানি না তো। কারণ আপনার মাথার উপর ফ্যান ঘুরতেছে তাই না? যদি বলেন ফ্যান ইজ আমার কি হয়েছে? রাউন্ডিং ওভার, ওভার মানে আপনার মাথা যদি ফ্যান ঘুরে ওটা কিন্তু গতিশীল। রাউন্ডিং ওটা যদি স্থির থাকে মনে করেন ফ্যান যদি স্থির থাকে তাহলে বলবেন দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। সকালে কইছে আমি দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ঠিক আছে, ওভার আর অ্যাবাভের পার্থক্যটা কিন্তু এখানে। এখন আপনারা যেটা করবেন কুইকলি যেটা করবেন 144 এবং 145 এটা কুইকলি দেখবেন। একশো 145। আচ্ছা 144-এ ধরেন মনে করেন টু এবং টুয়ার্ড, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা একটু দেখেন বইতে টু এবং টুয়ার্ড। যদি আপনার গন্তব্য তাহলে টু, গন্তব্য স্থির না থাকলে টুয়ার্ডস। আমার সকালে কইছে আমি কইছি পরের অংশটা আমি বুঝাই দিচ্ছি। আমি এই কথা কইছি। মনে করে আপনি স্কুলে যাবেন, go to school, আপনার গন্তব্য কিন্তু স্থির। আবার বইয়ের এক্সাম্পল আছে দ্য ড্রাইভ টুয়ার্ডস দ্য সিটি, শহরের দিকে গাড়ি চালাও। এখন কথা হচ্ছে শহরের দিকে গাড়ি চালাও, শহরে তো কোনো জায়গা নাই, যেমন শহরের মধ্যে তো মিরপুর আছে, উত্তরা আছে, তারপর মোহাম্মদপুর আছে, শাহবাগ আছে, মালিবাগ আছে। এখন আপনি শহরে কোন জায়গায় যাবেন তার মানে কি আপনার গন্তব্য স্থির নেই, শুধু বলা হয়েছে শহরের দিকে যাবেন, কারণ শহরের দিকে তো বিশাল একটা শহর, শহরে তো জায়গা আছে, বা শহরের জায়গাটা ফিক্স নাই, এই জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করতেছি। যদি জায়গা ফিক্স থাকে ধরেন গো টু, ড্রাইভ টু আপনার আলিবাগ, ড্রাইভ টু মোহাম্মদপুর, ড্রাইভ টু মিরপুর, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। আচ্ছা এর পরের অংশটা দেখেন 145। আর কোনো কিছু ভিতর দিয়ে গেলে তো এটা থ্রু মাধ্যমে। or across, along, down এবং over, এটা একটু একজন বুঝাবেন আমাকে, কে বুঝাবে? রাফি তো মাইক নষ্ট না, আজীবনে মাইক নষ্টই থাকলো। জি আমরা তো আর কি ওরা কিছু করতেছি না, আমরা তো যতটুকু পারি আমরা তো চেষ্টা করতেছি। এখন আচ্ছা এবার একটু বুঝেন কি কম আপনার সাথে এখন হ্যাঁ মাঝে মনে করেন আপনি যদি পানি পথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন, মানে সাঁতরায়, মনে করেন এই পার থেকে ওই পারে সাঁতরিয়ে যান, আপনাদের মধ্যে সাঁতার পারে কে কে? হাত তুলেন তো, সাঁতার টাতার পারেন? আচ্ছা নাইম পারে, সিয়াম পারে, নাজিয়া পারে, আচ্ছা পারেন, আচ্ছা ঠিক আছে। মনে হয় আর কি আমরা মনে হয় যে পুকুরে তো কখনো এক পার থেকে আরেক পার সাঁতরায় গেছেন তাই না? এই আর কি মানে আগের যুগের যদি চিন্তা এক জায়গা থেকে আরেক জায়গায় সাঁতরায় যখন এক পাশ থেকে আরেক পাশ যাবেন সেটাকে আমরা বলবো সমস্যা হয় across, বলে আর কি swim across, ঠিক আছে? এগুলো জানতাম আগে। আবার যখন আপনি রাস্তার উপর দিয়ে হাঁটবেন, আপনি রাস্তায় হাঁটতেছেন তাহলে হবে ওয়াক অ্যালং, ঠিক আছে? রোড, রোড হতে পারে, স্ট্রিট হতে পারে, পথ হতে পারে, ওয়ে হতে পারে। আপনি যখন রাস্তার উপর দিয়ে হাঁটবেন কোন একটা রাস্তা, এটা হবে অ্যালং। আবার স্কাই ডাউন, মনে করেন আপনারা তো অস্ট্রেলিয়া যাবেন অনেকে তাই না? অস্ট্রেলিয়া যাবেন কে কে? হাত তুলেন তো। অস্ট্রেলিয়া যাবেন কে কে? হাত তুলেন। অস্ট্রেলিয়া যাওয়ার পথে কে কে? আচ্ছা মাহফুজ মুস্তাফিজও যাবেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেখবেন ওই বরফের ইয়া আছে, ওই যখন নাকি স্কাইট করে, এভাবে স্কাইট করে, মানে বরফ পথে যদি আপনি চলতে চান সেক্ষেত্রে আপনাকে বলতে হবে স্কাইট ডাউন, মানে কারণ ওটা তো পাহাড় এলাকা, এটা নিচে দিকে যাইতে হবে, আপনার উপরে ওঠার সুযোগ নাই, স্কাইট ডাউন হবে। না ঠিক আছে। আবার হচ্ছে ওভার,
আপনি যদি ব্রিজের উপর দিয়ে এটা যান, ব্রিজের উপর দিয়ে গেলে ওটাকে আপনার ওয়াক ওভার বলতে হবে, ওয়াক ওভার দ্য ব্রিজ। এখন এগুলো হচ্ছে নির্দিষ্ট করে আপনি কোন জায়গা দিয়ে হাঁটতেছেন। রাস্তায় হাঁটলে অ্যালং, পানির মধ্যে পার হয়ে গেলে অ্যাক্রস, আর পাহাড়ি পর্বত দিয়ে আর মধ্যে বরফের মধ্যে হাঁটলে স্কাই ডাউন, আর হচ্ছে কোনো ব্রিজের উপর দিয়ে কোনো কিছুর উপর দিয়ে হেঁটে গেলে ওটা হচ্ছে আপনার ওভার। এবার হচ্ছে রান অফ। দেখেন দ্য ম্যান রান অফ দ্য হিল, মনে করেন এটা হচ্ছে হিল মানে পাহাড়। একটা লোক পাহাড়ের অংশ থেকে দৌড়ায় যাচ্ছে, পাহাড়ের দিকে কিন্তু দৌড়াচ্ছে না, পাহাড়ে সে ছিল, পাহাড় থেকে সে দৌড়ে ওদিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। পাহাড়ে ছিল, পাহাড় থেকে দৌড়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। রান অফ দ্য হিল, রান অফ দ্য হিল মানে পাহাড়ের থেকে দৌড়ে যাচ্ছে, পাহাড়ের দিকে দৌড়াচ্ছে না, পাহাড় থেকে দৌড়াচ্ছে। পরে রাউন্ড ইনটু একটু দেখবেন, আর 146 147 স্টেপ পেয়েছে, একটু দেখবেন কুইকলি। এই সময়টা বিশেষ করে টাইমটা, এখানে কিন্তু বিভিন্ন সময় টাইম আছে, at pm, at on, in, ঠিক আছে, ইন ফেব্রুয়ারি, ফর, এগুলো সব টাইম আছে। 146 147 একটু দেখেন। মনে মনে খারাপ ধারণা, এটাই সমস্যা। বিফোর আফটার এগুলো ব্যবহার করলে একটু দেখেন। 146 147 না না, আমার সকালে ফোন দিছে, কিন্তু আমি বলি নাই কিছু, যে আমি বলছি যে আমারে বলে দাও নাই, যে সমস্যা হইলে যাইবো, ঠিক আছে, কিন্তু বললে তো যাইবো। 146 147 কোনো সব বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করেন, যে অংশ বুঝতেছি না, কিন্তু ওভারঅল একটু আস্তে আস্তে পড়েন। এখানে আপনারা 2-3 মিনিট 3-4 মিনিট দেন সময়। আমি দেখেন, আমি সময় দিচ্ছি, একটু দেখেন। না এটাই আমি তো বলছি না, আমি বলছি আম্মা বললে যাও না, বলছি আমি ডাইরেক্ট বলি না যাও না, ঠিক আছে, এরকম বলি না, বলছি আম্মা। এখন আপনার এই ফ্যানাকে কি হচ্ছে বলে হারে মরে দাঁড়িয়ে হৃদয়তে করে দাঁড়িয়ে মরে, মানে না আর কি। এখন আপনারা যেটা করবেন, 148 পেজটা একটু দেখবেন। 148 পেজ দিবেন, তারপর আপনাদের কিছু কোয়েশ্চেন্স করবো আমি এখান থেকে। দেখবেন পুরোটা। স্যার বলেন। স্যার এই যে 148 পেজ দুইটা ব্যবহার লাগছে, এ সিজন আর মানে মর্নিং, দা মর্নিং। স্যার এটা তো বুঝলাম। ইন এ সিজন মানে না, ঋতু না, আমার সিজন মানে ঋতু। আচ্ছা, এবার একটু আচ্ছা দাঁড়ান, আর 1 মিনিট দেখেন, তারপর আমি প্রশ্ন করবো। আর 1 মিনিট পুরোটা দেখেন। তোমরা খাইছো নাকি? লাস্টটা বুঝতে পারেন স্পেসিফিক টাইম, কোনটা স্পেসিফিক টাইম? 147 কোন জায়গায় কল? 147 পৃষ্ঠা। হ্যাঁ, 147 পৃষ্ঠার কোন জায়গায়? সবার ওটা না, ওই যে করছেন করছেন না, পানি খাওয়া কি মর্নিং সিন্স নুন শিখছেন না, ওইটাই এটা। তুমি এটা কি It has been raining for 2 hours যদি আপনার অনির্দিষ্ট সময়, আর যদি নির্দিষ্ট সময় স্পেসিফিক টাইম, সকাল, বিকাল, রাত, সিন্স আফটারনুন, সিন্স নুন, সিন্স নাইট, ওই রকম। ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সিন্স এটা। আচ্ছা, আমাকে এবার আনসার দেন। went to work at 9:10, এটার মানে কি? এটা আরিশা শাবাশ, আপনাকে দিতে করে 1000 টাকা। সাথে সাথে
9 করে পাস দিই। হলো স্যার। আচ্ছা, আরো কি গেল কেন কি আবার হ্যাঁ নষ্ট হয়ে গেছে ওই তো বলে ফ্যানের কিছু গেল কেন কি আবার কই আর কেউ না কেন স্যার আরিশা নট আপনি 10 মিনিট না 10 মিনিটে গিয়েছিল অর্থ হইতে হয়েছে বলেন কি? এটার অর্থ কি হবে রানওয়েটাই করে না এটা হচ্ছে 9 past 10 মানে 9টা 10 না 10টা 9 জি স্যার জি স্যার ঠিক আছে স্যার। এই জন্য জিজ্ঞেস করছিলাম যে বলতেন কি অ্যাট নাইট ইন দি ইভিনিং কোথায় কোথায় ইন হয় আর কোথায় কোথায় অ্যাট হয় এটা আমাকে আগে বলতে পারবেন বল না সকালে ইন দ্য মর্নিং বলি রাতে অ্যাট বলি সন্ধ্যা হলে ইন দি ইভিনিং বলি ইন দ্য আফটারনুন বলি ওটা মেইন হবে হ্যাঁ কখন কখন ইন হবে কখন কখন অ্যাট হবে এটা বুঝান আমাকে স্যার সময় দিনের বড় অংশে স্যার এখানে ইন হবে আর ছোট অংশে অ্যাট হবে। যেমন যেমন স্যার ইন দি মর্নিং একটা মানে একটু বড় একটা সময় এর জন্য ইন দি মর্নিং। আচ্ছা তারপর স্যার রাইতে তো বড় সময় রাইতে তো বড় সময় অ্যাট নাইট কেন বলি সন্ধ্যার পর থেকে তো রাত শুরু হয় তারপর তো শেষই হয় না স্যার অ্যাট নাইট বলার কারণ হলো স্যার যখন আমরা অ্যাট নাইট বলি তখন সময় মানে খুবই অল্প সময় মানে বিদায় জানার জন্য স্যার। আর ইন ইভিনিং বলা হয় এই কারণে স্যার আমরা যত রাতে স্যার কথা বলা হয় প্রথমে যা গুড ইভিনিং স্যার এটা বলা হয়। এত পেশা পেশা কইতে শিখছেন কোন তো স্যার এক মিনিট হইতে হয় আত্মের অর্থে আচ্ছা ইউটিউব থেকে শিখছি। ওরে আল্লাহ রে আর দেখেন না ওই যে যারা দেখছেন তারা আনসাবস্ক্রাইব করে দেন আনসাবস্ক্রাইব করে দেন আর দেখেন না ঠিক আছে আজকে আনসাবস্ক্রাইব করে দিবেন কি কইলাম কোন তো ওটা ওর ভিডিও দেখেন না পচা ভিডিও বানায় এবার শুনুন স্যার তাহলে ভিউ বাড়বে কিভাবে স্যার? ও তো দরকার নাই কোন এক সময় যদি আমি আমার তো এটিএমসি চাকরি করলে ভিডিও বানাই ইউটিউব বানাইতে পারবো না কারণ অফিশিয়াল রুলস আপনি ইউটিউব বানাইতে পারবেন না তো যাই হোক ওই কোনোদিন বানাইলে সাবস্ক্রাইব করেন আর কি এখন শুনেন সকাল ভালো করে শুনেন এই যে মিউট করে শুনেন সূত্র শিখাই দেয় সূত্র মিউট সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা মুখস্থ করেন সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা হইলে ইন সকাল বিকাল সন্ধ্যা ইন সকাল বিকাল সন্ধ্যা ইন সকাল বিকাল সন্ধ্যা ইন মুখস্থ করেন 10 বার বলেন অন্তত সকাল বিকাল সন্ধ্যা ইন সকাল বিকাল সন্ধ্যা ইন বুঝতে হয়ে গেছে আর বলা লাগবে ঠিক আছে জি স্যার এরপরে এই তিনটার বাইরে যা থাকবে সেটা হবে অ্যাট এটা কিরকম ধরেন সকাল বিকাল সন্ধ্যা ধরেন ইন দ্য মর্নিং তারপর বিকাল কি ইন দি আফটারনুন বিকাল সন্ধ্যা ইন দি ইভিনিং ঠিক আছে সকাল বিকাল সন্ধ্যা এটা তো ঠিক আছে তো জি স্যার ইন দি আফটারনুন ইন দি ইভিনিং এবার হচ্ছে অ্যাট আছে যেমন দুপুর বেলা দুপুর হচ্ছে অ্যাট নুন দুপুর ঠিক আছে দুপুর অ্যাট নুন সন্ধ্যা সন্ধ্যা তো ইন দি ইভিনিং তারপর মনে করেন অ্যাট নাইট রাত যদি ভোর হয় ভোর হইলে কিন্তু কি অ্যাট ডাউন সকাল হইলে ইন দ্য মর্নিং কিন্তু ভোর হইলে অ্যাট ডাউন ঠিক আছে এবার বুঝছেন কোথায় কোথায় ইন কোথায় অ্যাট সকাল বিকাল সন্ধ্যা ইন আর বাকি সময় অ্যাট হ্যাঁ ওইটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন ওটার ভিডিও ঠিক আছে জি স্যার আচ্ছা মোটামুটি আমাদের প্রিপোজিশন আরো আছে প্রিপোজিশন আসলে শেষ হয় না যদি মনে করেন প্রিপোজিশন একটু ভালো করে শিখতে চান একটা বই কইতে পারি যদি কিনতে চান কিনে পড়তে পারেন এটা ভালোই খারাপ না শেষের দিকে একটু দেখবেন জহুরুল ইসলাম স্যারের প্রিপোজিশন একটা বই আছে ওটা দেখতে পারেন ওই ফেসবুক কর্নারে ওই মিডনাইট সান যে ইয়াটা আছে যে রেস্টুরেন্ট আছে ওটা 3 তলায় ওই দোকান ছাড়া অন্য কোথাও পাবেন না ওই বইটা কারণ ওরাই বের করে এই বইটা ওটা প্রিপোজিশন একটা বই আছে
জহুরুল ইসলাম স্যার, ওনার নাম হচ্ছে জহুরুল ইসলাম। ওই যে উনি হচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার লেখায় আছে প্রিপজিশনের উপর একটা বই আছে সুন্দর, ওটার শেষের দিকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রিপজিশনের ব্যবহার পাবেন। ঠিক আছে, ওটা কিনতে পারেন যদি চান, অনলাইনেও পাবেন মনে হয়, অনলাইনেও যদি আপনি কিনতে চান অনলাইনেও পাবেন। ফ্রেন্ডস বুক কর্নার অফ পাবলিশার, ওই জহুরুল ইসলাম দিয়ে সার্চ দিবেন, অনলাইনে পেয়ে যাবেন প্রিপজিশন। ঠিক আছে, তো মোটামুটি তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এক্সট্রা বই লাস্ট ক্লাসে কোনটা পড়াইছিলাম বলেন তো? লাস্ট গ্রামার এলিমেন্টারি পার্ট 2 করেছিলেন। আচ্ছা, আজকে কোনটা ধরার কথা ছিল? বাইরে কিছু বলছি যে ধরবো না স্যার, কিছু বলেন নাই। আচ্ছা, কোনটা ধরলে ভালো হয় বলেন তো? স্যার এলিমেন্টারি ধরেন অথবা এলিমেন্টারি শেষ, পার্ট 2 তো মোটামুটি ওভারঅল যা বুঝানোর বুঝাই দিছি, এখন বাকিটা আপনারা নিজের মতো করে পড়বেন। বাট মোটামুটি একটু বুঝাই দিলে ভালো হয়। স্যার এই বইটা কেমন পড়বো? প্রিপজিশন বইটা আছে স্যার, প্রিপজিশন বইটা স্যার। আচ্ছা, প্রিপজিশন বইটা তো আমার যে লেভেল 2 তে মনে পড়া, এটা লেভেল 2 তে প্রিপজিশন বইটা আছে, ওটা আপনি আচ্ছা প্রিপজিশন যত পড়াইছি আপনারা লেভেল 2 এই বইটা আছে সবার কাছে? যারা আবার লেভেল, এটা মূলত লেভেল 2 যারা করবে তারা করবে আর কি। মেহেদী হাসানের কাছে আছে? মেহেদী হাসান সাহেব? না স্যার, আমি লেভেল 2 তে করতেছি না স্যার। আচ্ছা, তাহলে তো প্রিপজিশনের বইটা আপনার কাছে থাকার কথা না। আমাদের আবার প্রতিষ্ঠানের একটা প্রিপজিশনের বই আছে, ওটা তো নাই না? না স্যার। আচ্ছা, যাদের নাই তো তার আবার সমস্যা, ওটা হচ্ছে লেভেল 2 এর সাথে পড়তে হয়। আচ্ছা, যাই হোক, ওই বইটা কি করবেন 1 থেকে 27 পর্যন্ত, মোটামুটি 5 থেকে 27 মনে হয়, 5 থেকে 27 পর্যন্ত বললে এনাফ। আর বাকিগুলো হচ্ছে ওগুলারই রিপিটেশন, বারবার রিপিট হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে রিপিট হয়েছে, টিক চিহ্নের মাধ্যমে রিপিট হয়েছে। ঠিক আছে, ওটা 1 থেকে 27 আপনি পড়ে একটু মুখস্থ করবেন। স্যার ওইটা কি প্রিপজিশনের মধ্যে মানে পড়া পুরোটা বই? প্রিপজিশনের প্রিপজিশন না স্যার, যেগুলো মানে আছে প্রিপজিশন বইটাতে? মানে আমাদের বইয়ের কথা বলতেছেন নাকি আমি যে বইয়ের কথা বলবো ওটার কথা বলতেছেন? না স্যার, আমাদের বইয়ের কথা বলতেছি। ওটাতে আপনি শুধু প্রিপজিশনের যে মুখস্থ করতে পারবেন, ওখানে নিয়ম কানুন দেওয়া নাই। ওই আমি যেমন ধরে ধরে বুঝাই দিছি না, যেভাবে কোথায় অন হবে, কোথায় ইন হবে, কোথায় বিনিট হবে, ওটা ধরে ধরে বুঝাই দেওয়া নাই। কিছু কিছু মানে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপজিশন হবে ওইরকম করে বুঝাই দেওয়া, মানে আমি যেভাবে বুঝেছি ওভাবে দেওয়া নাই। জি স্যার। জহুরুল ইসলাম স্যারের বইটা দেখতে পারেন, অথবা জাকির হোসেনের বইও খারাপ না, ওটাও খারাপ, ভালোই। জহুরুল ইসলাম স্যারটা একটু অ্যাডভান্সড। ঠিক আছে, জাকির হোসেনেরটাও খারাপ না, জাকির হোসেনেরও একটা প্রিপজিশনের বই আছে, ওটাও খারাপ না। ঠিক আছে, যেটাই পড়ার আগে যেটা আপনার যেটা ভালো লাগে পড়েন। আর আমাদের যে প্রতিষ্ঠানের প্রিপজিশন যেটা আছে ওটা পড়বেন জাস্ট 1 থেকে 27 পর্যন্ত। 1 থেকে 27 পর্যন্ত আপনি মুখস্থ করে ফেলবেন, যেটা পারেন না। 1 থেকে 27 মানে বিভিন্ন ওয়ার্ডের পরে প্রিপজিশন ফিক্সড করা থাকে। ঠিক আছে, যেমন সিনিয়র 2 সবসময় 2, সিনিয়র উপরে 2 হবে। ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড উপরে ইন হবে। জেলাস আপনারা বলবেন। ঠিক আছে, কনসিস্ট অফ, কনসিস্ট উপরে অফ হবে। ওয়ার্ডের পরে অ্যাবাউট, ওয়ার্ড অ্যাবাউট, মানে এগুলো পরে শব্দের পরে কোন প্রিপজিশন হয় এরকম নিয়ম কানুন পাবেন আমাদের বইগুলোতে। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এক্সট্রা বই কোনটা ধরলে ভালো হয় আপনাদের, যেগুলোর মধ্যে ধরা যায়? তো দেখি আচ্ছা, স্পিকিং তো পড়াবো আপনাদের এক্সামের পরে। আচ্ছা, ফ্রেজ এন্ড ইডিয়মস ধরছি না? রিসার্চ ধরছিলেন, টাকাইতে বলছি না, কত পৃষ্ঠা থেকে কত টাকাবেন, কত পৃষ্ঠা থেকে কতটুকু টাকাবেন বলছিলাম। আমি বলছিলাম যে এত পৃষ্ঠা থেকে এত একটু পর্যন্ত টাকাবেন বা দেখবেন। স্যার এটা মনে নাই, দেখছি। এটা মনে নাই স্যার, টাকাইতে বলছিলেন। আচ্ছা, ওটাও একসাথে কিন্তু প্রিপজিশনে জড়িত, প্রেজেন্ট ইডিয়মসও কিন্তু প্রিপজিশন আছে। ওটা বইটা না একটু নেন আজকে, দেখি আমি বই পাই। এটা 20 থেকে 34 পৃষ্ঠা। স্যার কোন বইয়ের কথা বলছেন একটু বলবেন? এটা আছে, ফ্রেজ এন্ড ইডিয়ম।
এই বইটা তো প্রিপোজিশনের ব্যবহার আছে 20 থেকে 34 মুখস্থ করছেন আপনারা? জি স্যার আচ্ছা মানে 300 মিটারের দিকে হচ্ছে এই বাসা আছে ওই গেল। এখানেও হালকা 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 পাতলা কিছু কিছু জায়গায় প্রিপোজিশনের ব্যবহার পাবেন। কুক উইথ, ক্যাট সাইড অফ দেখতে পাওয়া, কাট আউট, আউট তো আপনার কাট অফ বাদ দেওয়া, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলো আবার একটু দেখেন, প্রয়োজন হলে আবার একটু রিভাইজ দেন। 20 থেকে 34, 20 থেকে 34 আপনারা একটু চোখ বুলিয়ে যান এটা। এই দুলাল ভাই এদিকে দুলাল ভাই হ্যাঁ দুলাল ভাই এদিকে আমার বাসা একটা দিকে স্যার এগুলো কি প্রিপোজিশন না ফ্রেজ? ফ্রেজ এগুলো এখানে ব্যবহার আছে মাঝে মধ্যে, এই জন্য একটু দেখতে বললাম। কিন্তু আপনি এটা প্রিপোজিশন হিসেবে পড়বেন না, পড়বেন ফ্রেজ হিসেবে। জি স্যার চাকরি বাকরি করতে একটা দিয়েছি তাহলে অফিসের চিন্তা করবো ডাকেই ডাকবে সে পড়তো না এই কথা শিওর না, এটা তো এটা শেষ হইলে তারপর শুরু হবে আর কি। আপনাকে একটু ইয়েতে পোস্ট রাখতে হবে, অফিসে পোস্ট রাখতে হবে। স্যার তো শেষের দিকে তো এটা শেষ হইলে হয়তো বেশি দিনের মধ্যে, হয়তো এক সপ্তাহের মধ্যে লেভেল একটা অনলাইন ক্লাস দিয়ে দিবে আমাকে। আচ্ছা কি বলছিলেন? হ্যাঁ না স্যার এই যে আমাদের